প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে নিজ নিজ বাসা বাড়িতে অবস্থান করছো। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আবার সবকিছু আগের মতো করে দেন, আমরা যেন শ্রেণীকক্ষে তোমাদের সাথে আবার পুনরায় সামনাসামনি ক্লাস নিতে পারি, সেই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতে মুঘল শাসন ও সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। মুঘলদের পরিচয়। মঙ্গল থেকে মুঘল শব্দের উৎপত্তি, এদেরকে মুঘলও বলা হয়। মঙ্গলরা মঙ্গোলিয়া থেকে মধ্য এশিয়ার মামারুন নহর এলাকায় বসতি স্থাপন করে। এখানে আগে থেকে বসবাসকারী তুর্কিদের সাথে মঙ্গলদের রক্তের সংমিশ্রণ ঘটে। তেমুচিন বা চেঙ্গিস খান নামক একজন মঙ্গল নেতা, তিনি বিবাদমান উপদলগুলোকে একত্রিত করে একটি শ্রেষ্ঠ সামরিক শক্তিতে রূপান্তরিত করেন। চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাগতাই খানের সময় মধ্য এশিয়ায় তৈমুর লংয়ের আবির্ভাব ঘটে। চেঙ্গিস ও তৈমুর লংয়ের বংশধর জহিরুদ্দিন মুহাম্মদ বাবর 1526 সালে লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে স্থায়ী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এখন আমরা জহিরুদ্দিন বাবরের জন্ম বংশ পরিচয় একটু আলোকপাত করতে চাই। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটি জহিরুদ্দিন বাবরের যৌবনকালের একটা ছবি। তার জন্ম হয়েছিল 1483 সালে ফরগনা নামক স্থানে। ফরগনা জায়গাটি রুশ তুর্কিস্তানের একটি ক্ষুদ্র রাজ্য। তার পিতার নাম ছিল উমর শেখ মির্জা, তিনি ফরগনার অধিপতি ছিলেন, তৈমুর লংয়ের বংশধর। মাতা ছিলেন কুতলুব নিগার খানম, তিনি মঙ্গল নেতা ইউনুস খানের কন্যা, চেঙ্গিস খানের বংশধর। বাবর শব্দ অর্থ, এটা একটা তুর্কি শব্দ, এর অর্থ হচ্ছে সিংহ। আমরা জহিরুদ্দিন মুহাম্মদ বাবরের প্রাথমিক জীবন সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। 1494 সালে মাত্র 11 বছর বয়সে পিতার মৃত্যুর পরে বাবর তার পিতৃরাজ্য ফরগনার সিংহাসনে বসেন, কিন্তু নিকটাত্মীয় অন্যান্য রাজন্যবর্গ ও উজবেকদের দ্বারা তিনি বাধাপ্রাপ্ত হন। 1497 সালে তিনি সমরকন্দ দখল করেন, কিন্তু এর কিছুকাল পরেই তিনি সমরকন্দ ও ফরগনা থেকে বিতাড়িত হন। পুনরায় সমরকন্দ দখল করেও তিনি সাইবানি খানের হাতে এটি হারান এবং তাশখন্দে পালিয়ে যান। 1504 সালে কাবুল দখল করেন এবং 1508 সালে তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেন। 1511 সালে পারস্যের সাফাবি বংশের সুলতান শাহ ইসমাইলের সহযোগিতায় বুখারা ও সমরকন্দ অধিকার করেন, কিন্তু পুনরায় তিনি সমরকন্দ হারিয়ে কাবুলে ফিরে আসেন। এবার আমরা ভারতবর্ষে বাবরের অভিযান নিয়ে একটু আলোকপাত করতে চাই। মধ্য এশিয়ায় তিনি সাম্রাজ্য বিস্তারে ব্যর্থ হয়েছেন। তিনি বারবার ফরগনা দখল করেছেন, সমরকন্দ দখল করেছেন, আবার হারিয়েছেন, আবার দখল করেছেন, আবার হারিয়েছেন। ফলে এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে মধ্য এশিয়ায় রাজ্য বিস্তার করা তার পক্ষে সম্ভব নয়। ফলে তিনি ভারতবর্ষের দিকে দৃষ্টি দেন। ভারতবর্ষের তখন উল্লেখযোগ্য 7 জন শাসকের নিজেদের অন্তঃকোন্দল বা গৃহবিবাদের সুযোগে বাবরের জন্য একটা সুযোগ সৃষ্টি হয় ভারতবর্ষ অভিযানের। আমরা স্ক্রিনে একটা
মানচিত্র দেখতে পাচ্ছি। এখানে উজবেকিস্তান, সমরকন্দ একদম মানচিত্রের উপরে দেখা যাচ্ছে। সেখান থেকে আফগানিস্তান, কাবুল, লাহোর, দিল্লি এবং আগ্রা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রুট, যে রুট দিয়ে বাবর ভারতবর্ষ এসেছিলেন। আফগানিস্তানের কাবুল হয়ে, লাহোর হয়ে দিল্লি পর্যন্ত দিল্লি দখল করেছিলেন। পাশে আরেকটা মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। এটা ভারতবর্ষে মুঘলদের পুরো সাম্রাজ্যের অঞ্চল দেখা যাচ্ছে। এখানে বেশ কয়েকটি রঙের দেখা যাচ্ছে। আমরা একদম উপরে বাম কোনায়, দ্বিতীয় মানচিত্রের একটু উপরে বাম কোনায় কাবুল দেখতে পাচ্ছি। একটা নীল রঙের বর্ডার দেখা যাচ্ছে। এই বর্ডারটা সম্রাট আকবরের সময় পর্যন্ত ভারতবর্ষে মুঘল রাজত্বকালীন, মুঘল রাজত্বের যে মানচিত্র সেটি দেখাচ্ছে। একদম নিচে হালকা কমলা রঙের একটা দেখা যাচ্ছে যে অংশটা, সেটা আওরঙ্গজেবের সময়ে ভারতবর্ষের মুঘলদের যে রাজত্বকাল সেটা দেখাচ্ছে। ভারতবর্ষে বাবরের অভিযানগুলো আমরা দেখি, যদি প্রাথমিক অভিযান সমূহ যদি দেখি, 1519 সালে তিনি বাজর দুর্গ ও জিলাম নদীর তীরবর্তী ভিরা দখল করেন। 1522 সালে তিনি কান্দাহার জয় করে তার পুত্র কামরানের হাতে এর শাসনভার অর্পণ করেন। 1524 সালে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খানের আমন্ত্রণে তিনি পাঞ্জাব আক্রমণ করেন। পাঞ্জাব দখল করে পাঞ্জাবের শাসনভার দৌলত খানের হাতে অর্পণ করে তিনি কাবুল ফিরে যান। কিন্তু দৌলত খানের বিশ্বাসঘাতকতায় পুনরায় তিনি 1525 সালে পাঞ্জাব আক্রমণ করে দখল করেন। পানিপথের প্রথম যুদ্ধ 1526, যেটিকে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সূচনাকাল বলা হয়। আমরা স্ক্রিনে একটা ভিডিও দেখতে চাই। একটা যুদ্ধের চিত্র দেখা যাচ্ছে। 1526 সালে আমরা দেখতে পাচ্ছি বাবরের সেনাবাহিনী পানিপথ নামক প্রান্তরে এসে উপনীত হয়েছে। ছোট্ট একটা সেনাবাহিনী, একটা পাহাড়ের পাদদেশে। তার প্রতিপক্ষ ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনী, অনেক বড় একটা সৈন্য সমর দেখতে পাচ্ছি। ইব্রাহিম লোদির প্রায় লক্ষাধিক সেনাবাহিনী স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। আমরা বাবরের সৈন্যবাহিনীকে, একজন সৈনিককে দেখতে পাচ্ছি কামানের উপরে উঠে সংকেত দিলেন। কামানের গোলা বর্ষণ হচ্ছে। আমরা জানি ভারতবর্ষের এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর কামানের ব্যবহার করেছিলেন। কামানের গোলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ইব্রাহিম লোদির সেনাবাহিনীর বিশাল সদস্যরা। দুপক্ষ মুখোমুখি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাবরের সেনাবাহিনী গাদা বন্দুক ব্যবহার করেছিল। বন্দুকের বা রাইফেলের আঘাতে, কামানের আঘাতে, গোলার আঘাতে ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনী ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। যুদ্ধের মোড় ঘুরে গিয়ে বাবরের অল্প সংখ্যক সৈন্য যুদ্ধে প্রাধান্য বিস্তার করে। দুপক্ষের পদাতিক বাহিনী মুখোমুখি হয়। এই পর্যায়ে যুদ্ধের মঞ্চে আবির্ভাব ঘটে ইব্রাহিম লোদির বিখ্যাত হস্তি বাহিনী বা হাতি বাহিনী। এই হস্তি বাহিনী যুদ্ধের মঞ্চে আবির্ভূত হওয়ার পরপরই যুদ্ধের চিত্র পাল্টে যায়। বাবরের সেনাবাহিনী বিচ্ছিন্ন হয়ে যায়, পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে যায়। কিন্তু আবারও কামান এবং গোলা বারুদের ব্যবহার করে হস্তি বাহিনী সহ ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনী পুরোটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যুদ্ধে ইব্রাহিম লোদি স্বয়ং নিজে নিহত হন। তার বিশাল সেনাবাহিনী ছিন্ন বিচ্ছিন্ন হয়, পরাজিত হয়। আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম লোদি মৃত পড়ে আছেন। তার লাশের পাশ দিয়ে, অনেকটা উপর দিয়ে বাবরের সেনাবাহিনী তার কামান গোলা বারুদ নিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে। এটি পানিপথের প্রথম যুদ্ধের একটি প্রতীকী চিত্র। এভাবেই পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সেনাবাহিনী ইব্রাহিম লোদির লক্ষাধিক সেনাবাহিনীকে পরাজিত করেছিল। আমরা জানি 1526 সালে এই যুদ্ধটি হয়েছিল। দৌলত খান এবং মেবারের রানা সংগ্রাম সিংহ বাবরকে ভারতবর্ষে আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। 1526 সালের 13ই এপ্রিল দিল্লি থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমে পানিপথ নামক স্থানে এই যুদ্ধটি হয়। এই পানিপথ জায়গাটি বর্তমানে ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যে অবস্থিত। হরিয়ানা অঙ্গরাজ্যে একটি জেলার নাম হচ্ছে পানিপথ। সেখানে বাবরের 12,000 সৈন্যের সাথে ইব্রাহিম লোদির প্রায় লক্ষাধিক সৈন্যের মোকাবেলা হয়। 8 দিন যুদ্ধের পরে 1526 সালের 21 এপ্রিল ইব্রাহিম লোদির সেনাবাহিনী পর্যদুস্ত হয় এবং তিনি মারা যান। চীনের আবিষ্কৃত
কামান এবং গদা বন্দুকের ব্যবহার মূলত বাবরের ছোট্ট সেনাবাহিনীকে এই অসম যুদ্ধে জয়লাভে সহযোগিতা করেছিল। আমরা স্ক্রিনে একটি মানচিত্র দেখতে পাচ্ছি, এটি ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যের মানচিত্র, যে হরিয়ানা অঙ্গরাজ্যে পানিপত জেলাটি অবস্থিত। মানচিত্রের একদম ডান পাশে কমলা রঙের ছোট্ট একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সেই বিখ্যাত পানিপত নামক স্থানটি, যেটি ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যের একটি জেলা হিসেবে অবস্থিত। আমরা এই স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সুলতান ইব্রাহিম লোদি, যিনি পানিপতের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তো এরপরে আমরা দেখতে চাই যে খানুয়ার যুদ্ধ, যেটা রাজপুতদের সাথে সংঘর্ষ বলা হয়ে থাকে। বাবর পানিপতের প্রথম যুদ্ধে ব্যস্ততার সুযোগ নিয়ে রাজপুত জাতির পুনর্জাগরণের নেতা রাণা সংগ্রাম সিংহ ভিলসা, সারঙ্গপুর, চান্দেরি, রণথম্বর প্রভৃতি জয় করে নিজের শক্তি বৃদ্ধি করেন, যেটি এই নবপ্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য একটা বিরাট হুমকি ছিল। তো 1527 সালের 11ই ফেব্রুয়ারি খানুয়ার প্রান্তরে বাবরের সাথে রাণা সংগ্রাম সিংহের প্রায় 80,000 সৈন্যের অশ্বারোহী সৈন্য এবং 500 হস্তি বাহিনীর একটা যুদ্ধ হয়। এই যুদ্ধেও বাবরের কামানের গোলা বারুদ এবং তুলুগমার নামক এক ঝটিকা বাহিনীর তৎপরতায় বাবর জয়লাভ করেন। ঐতিহাসিকরা বলে থাকেন যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় পানিপতের প্রথম যুদ্ধ অপেক্ষা খানুয়ার যুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ খানুয়ার যুদ্ধে পরাজিত হয়েছিল রাজপুত শক্তি। রাজপুত শক্তি ভারতবর্ষের জাতীয়তা কে ধারণ করত, তারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছিল। এই জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে না পারলে ভারতবর্ষে মুঘলদের পক্ষে টিকে থাকা বা মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব ধরে রাখা অসম্ভব হয়ে পড়ত। এই জন্যই ঐতিহাসিকরা বলে থাকেন যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় পানিপতের প্রথম যুদ্ধ অপেক্ষা খানুয়ার যুদ্ধের গুরুত্ব অনেক বেশি। গোগরার যুদ্ধ, যেটাকে মুঘল আফগান সংঘর্ষ বলা হয়, যেটি 1529 সালে হয়েছিল। খানুয়ার যুদ্ধে বাবরের ব্যর্থ থাকার সুযোগে লোদি বংশের সদস্যরা ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদির নেতৃত্বে বিহার ও পার্শ্ববর্তী অঞ্চল দখল করেন। বাবরের আক্রমণের মুখে মাহমুদ লোদি বাংলার সুলতান নসরত শাহের আশ্রয় গ্রহণ করেন। 1529 সালের 6ই মে পাটনার সন্নিকটে গোগরা নদীর তীরে মাহমুদ লোদি ও নসরত শাহের সম্মিলিত বাহিনী বাবরের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়। এই হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছিল সেগুলো। তো এরপরে আমরা দেখব বাবরনামা বা তুজুকি বাবুরি, যেটি নিয়ে পরীক্ষা অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে। এটি বাবরের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বাবর নিজে তার আত্মজীবনী রচনা করেছিলেন। এটি তুর্কি ভাষায় রচিত হয়েছিল। আব্দুর রহিম খান ও পায়েন্দা খান এটিকে ফার্সি ভাষায় অনুবাদ করেন। 1826 সালে লিডেন ও তার সঙ্গীগণ এটিকে ইংরেজিতে অনুবাদ করেন। A.S. বেভারিজের অনুবাদটি এক্ষেত্রে বেশি প্রণিধানযোগ্য বা গ্রহণযোগ্য। 1871 সালে এটি ফরাসি ভাষায় অনুদিত হয় বা ফরাসি ভাষায় এই গ্রন্থটিকে অনুবাদ করা হয়। বাবরের মৃত্যু। বাবরের মৃত্যু নিয়ে একটা ঐতিহাসিক ঘটনার কথা বা একটা বেশ চমকপ্রদ কাহিনী ইতিহাসে পাওয়া যায়, যেটি সমসাময়িক ঐতিহাসিক আবুল ফজল তার আকবরনামা গ্রন্থে উল্লেখ করেছেন। বিষয়টি ছিল এরকম, বাবরের মৃত্যুর আগে হঠাৎ করে তার পুত্র হুমায়ুন ভীষণ অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসায় তার সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না, ক্রমাগত মৃত্যুর দিকে তিনি চলে যাচ্ছিলেন। তো আকবরনামায় রচিত আবুল ফজলের ঘটনা বর্ণনা অনুযায়ী বাবর তখন মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেছিলেন যে তার পুত্রের জীবনের বিনিময়ে নিজের জীবনের বিনিময়ে যাতে তার পুত্রের জীবন থেকে ভিক্ষা দেওয়া হয়। তো আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আস্তে আস্তে হুমায়ুন সুস্থ হতে থাকেন, বাবর আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়েন। যদিও এই কাহিনীর টি অন্যান্য ঐতিহাসিকরা খুব একটা বেশি সমর্থন করেননি। যাই হোক, 1536 সালের 26 ডিসেম্বর তিনি আগ্রায় মৃত্যুবরণ করেন, কিন্তু তাকে সমাহিত করা হয় কাবুলে। তার শেষ ইচ্ছা অনুযায়ী
তাকে কাবুলে সমাহিত করা হয়। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কাবুলে অবস্থিত সম্রাট বাবরের সমাধি। বাবর হচ্ছেন মুঘল সম্রাটদের মধ্যে একমাত্র সম্রাট যার জন্ম হয়েছে ভারতবর্ষের বাইরে এবং তার সমাধিও রয়েছে ভারতবর্ষের বাইরে। এর বাইরে সর্বশেষ মুঘল সম্রাট যিনি ছিলেন, সিপাহী বিদ্রোহের পরে যাকে নির্বাসন দেওয়া হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ, তার আগে সকল মুঘল সম্রাটগণ তাদের জন্ম হয়েছে ভারতে, তাদের সমাধিও হয়েছে ভারতে। তো এই হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা নিয়ে সম্রাট বাবরকে নিয়ে আমাদের আলোচনা। যারা এইচএসসি একাদশ বা দ্বাদশ শ্রেণীতে আসো বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীতে আসো, তাদের জন্য এই বিষয়টি নিয়ে পরীক্ষায় উদ্দীপক হয়ে থাকে। কোনো রাজবংশ, কোনো কোম্পানি, কোনো কিছুর প্রতিষ্ঠাতা হিসাবে কারো কৃতিত্ব যদি এসে থাকে, যিনি নিজের পিতার কোম্পানি বা পিতার রাজ্য বা পিতার উপজেলা, পিতার ইউনিয়ন হারিয়েছেন, বারবার পরাজিত হয়েছেন, হয়ে অন্য একটা অঞ্চলে এসে একটা রাজ্য বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, এরকম কোনো রূপক দিয়ে যদি কোনো উদ্দীপক হয়ে থাকে, আমরা ধরে নিব যে এটা সম্রাট বাবরকে কি করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। এটা এর বাইরে অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে, বিশেষ করে তুজকি বাবরি নিয়ে হয়ে থাকে। আর উদ্দীপক যদি না হয় তাহলে পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, বগুড়ার যুদ্ধ, এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আর যারা অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি প্লাস দ্বিতীয় বর্ষে আছো, তাদের জন্য খ বিভাগে ছোট প্রশ্ন 4 নম্বরে যেটি শেখানো, তুজুকে বাবরি বলতে কি বোঝায় এটা নিয়ে, বা তুজুকি বাবরি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো, পানিপথের প্রথম যুদ্ধ বা খানুয়ার যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত 4 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। আর ঘ বিভাগে তোমাদের 10 নম্বরের প্রশ্ন যেটি, সেটি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো, এই প্রশ্নটি এসে থাকে। তো আজকের এই আলোচনার সাথে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা তোমাদের প্রস্তুতিটা গ্রহণ করবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।